Realme GT সিরিজ মানেই স্পেশাল। যেমন Realme GT মাস্টার এডিশন এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে কোন লেভেলের পপুলারিটি পেয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। ইভেন এখনও হয়তো অনেকেই ইউজ করছেন। বাট ভিডিওর থাম্বনেইলে আপনারা কি দেখছিলেন? ডোন্ট বাই দিস স্মার্টফোন। আমার হাতে রাইট নাও রয়েছে Realme GT Neo 6 SE। বাট কেন থাম্বনেইলে আমি এই কথা লিখলাম বা এই ফোনটা না কিনতেই বা বললাম, চলুন সে বিষয়টাই ফাইন্ড আউট করে আজকের ভিডিওতে। তবে সত্যি বলতে কি, দেখুন কম দামে লঞ্চ হয়েছে এই ডিভাইসটাতে ভালো প্রসেসর রয়েছে, হ্যাঁ পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো, আবার এর ডিসপ্লেটাও দুর্দান্ত লেভেলের। ইভেন এটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে ওই প্রাইস পয়েন্টে অনেকেই এত কিছু দিচ্ছে না, তারপরেও হয়তো কেনা যাবে না এই ডিভাইস। আমাদের আজকের ভিডিও স্পন্সর SMS গ্যাজেট। তাদের কাছ থেকে আমরা GT Neo 6 SE পেয়েছিলাম আরও প্রায় 1.5 মাস আগে এবং বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে এই ডিভাইসটি। তো SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলেও শুধু এই ফোন না, তাদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্টফোনগুলি অ্যাভেলেবল রয়েছে, অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ। ভিডিও ডেসক্রিপশনে এই ফোনটার কারেন্ট প্রাইস সহ সব কিছুই মেনশন করা থাকলো। অলরাইট, ভেরি গুড। আনবক্সিংয়ে যাওয়ার প্রয়োজন নেই বোধ হয়। এই হচ্ছে ডিভাইসটা স্লিম আছে, দেখতেও খারাপ লাগবে না, বাট খারাপ লাগবে যে বিষয়টা, একটা প্লাস্টিকি টাইপের ফিল দেবে আপনাকে, একটু সস্তা টাইপের ফিল লাগতে পারে, বিশেষ করে যখন কিনা রিয়ার প্যানেল এভাবে আপনি হাত দিবেন। খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট একদম স্মার্টস বসে যায়, বিশেষ করে এই যে ক্যামেরা মডিউল বরাবর এই অংশটা গ্লোসি ফিনিশ যেটা একদমই, তো এইটা দেখতে খুবই বাজে লাগে। তবে সাথে আপনারা এই কেসটা ব্যবহার করতে পারেন। জিটি মাস্টার এডিশনের কেসটার কথা মনে আছে? এটা প্রায় ওরকম দেখতেই, তবে ওই ঢেউ ঢেউ ভাবটা নেই, বাট এটাও সুন্দর। কিন্তু সত্যি বলতে কি, এটা পরানোর পরেও স্টিল আপনি এই জায়গাটায় দেখবেন খালি এবং সেইখানে আপনার হাত পড়বে আর দেখতে খুবই বাজে লাগবে। এই ব্যাপারটাকে যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাচ্ছি। যেমন এখানে IR ব্লাস্টার সেন্সর রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, যদিও বা আমরা পাচ্ছি না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইনে নিলাম ওইটা। আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটার পজিশনটা ওকে, একটু নিচ দিকে লাগতে পারে অনেকের কাছে, তবে ফাস্ট অ্যাকুরেট কাজ করছে এটা। 191 গ্রাম ওজনের এই ডিভাইসটি এক হাতে নিয়েও চাইলে ব্যবহার করা যায় এবং হ্যান্ড ফিল খারাপ না, মোটামুটি ভালোই ছিল। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। সো এই দিকটাও শক্তপোক্ত বোঝা যাচ্ছে। তবে আপনারা পাচ্ছেন কিন্তু এই ফোনে কার্ভড ডিসপ্লে, যার সাইজ 6.78 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল, LTPO টেকনোলজির, এবং এটা কিন্তু 0.5 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত যেতে পারছে। এই বিষয়টা খুব একটা কমন না এর প্রাইস পয়েন্টে আর কি, এই জায়গায় এগিয়ে থাকবে। অন্যদিকে 6000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এটাকে একদম অ্যাকচুয়াল ব্রাইটনেস আপনি ভাবে বলতে পারছেন না, ওই পিকে গেলে পরে এটা দিতে পারে আর কি। তো বোঝা যাচ্ছে খুব ভালো রকমের ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে। ইভেন আউটডোর ইনডোর কোনো জায়গায় ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি, ডিরেক্ট সানলাইটেও কিন্তু না। টাচ রেসপন্স ভালো, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, আর 120 হার্টজ আমরা দেখলাম ঠিকভাবে পুশ করতে পারছে, কোনো সমস্যা নেই। তবে কার্ভড ডিসপ্লে অনেকেই পছন্দ করেন না, হয়তো তাদের কাছে ব্যাপারটা ভালো না লাগতে পারে। কিন্তু আমাদের টেস্টিংয়ে, এই যে এতদিনের টেস্টিংয়ে, আমরা ওই যে মিস টাচ জনিত বা সাইড থেকে লেগে যাচ্ছে, টাচ হয়ে যাচ্ছে, এই জাতীয় প্রবলেম কিন্তু ফেস করিনি একবারও। চিন বেজেল খুবই ন্যারো বলতে হবে, একদমই সিমেট্রিক্যাল টাইপ, খুবই ন্যারো, এটা দেখতেও সুন্দর লাগছে। 500 কার্টন আছে টপ সেন্টারে, এটা অ্যাভারেজ সাইজের আর কি। ডিসপ্লেটা একটু ভিভিড টাইপের, একটু ভাইব্রেন্ট টাইপের কালার প্রেজেন্ট করে, একদম একুরেট কালার না, এটা একটু পাঞ্চি করে প্রেজেন্ট করছে আর কি। আর যেহেতু হাই রেজলিউশনের ডিসপ্লে, যে কোনো কিছুই শার্প লাগছিল। ওভারঅল ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, যেহেতু আমার নিজের কাছে কার্ভ ডিসপ্লে ভালোই লাগে, সেই হিসাবে এটা খারাপ লাগছে না। এখন আপনার যদি ফ্ল্যাট ডিসপ্লে প্রয়োজন হয় তাহলে আপনার লিস্ট থেকে এটা বাদ পড়ছে, এটুকু শিওর। ক্যামেরা রিয়ারে দুইটা, মেইন শুটার 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার আলট্রা ওয়াইড যেটা 8 মেগাপিক্সেলের, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে এটা ছবি দিতে পারে। আর মেইন ক্যামেরায় আমরা OIS পেয়ে যাচ্ছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। যেমনটা দেখছেন এটার সেটআপটা খুব বেসিক বাট কাজের, মানে এখানে ওই 2 মেগাপিক্সেল দুধ ভাত ধরিয়ে দেয়নি, অন্তত এই জন্য ধন্যবাদ দেওয়াই যায়। বাট এটা রেজাল্ট কি, ডেলাইট কন্ডিশনে বেশ ব্রাইট টাইপের ছবি দেয়, তবে ছবিগুলোর কালার একদমই একুরেট ছিল না। এখানে আমরা যেটা দেখছি একটু ভিভিড ভাইব্রেন্ট টাইপের ছবি দিচ্ছে, যেটা দেখতে কিন্তু খারাপ লাগে না। কিছু কিছু জায়গায় একটু পাঞ্চিনেস লক্ষ্য করা যাচ্ছে, দেখে ভাল লাগতে পারে ম্যাক্সিমাম মানুষের কাছেই এর টোন। অন্যদিকে ব্রাইট টাইপের ছবি হওয়াতেও বেশ ঝকঝকে ফকফকে লাগে, আর শার্পনেস ডিটেল আমরা ভালো পেয়েছি। ইভেন এটার ডাইনামিক রেঞ্জও কিন্তু আমি ভালোই বলবো, মানে অন পয়েন্টে আছে বলা যেতে পারে। লো লাইটের দিকে কিছুটা সফটনেস লক্ষ্য করা গেছে এবং শ্যাডোতে আমরা কিছুটা গ্রেনের দেখাও পেয়েছি। আবার কর্নার এরিয়াগুলোতে ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে কিছুটা, কিন্তু নাইট মোডে বা লো লাইট কন্ডিশনে এটা আবার ভালো ট্রাই করছে, একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছে। যেমন খুব লাইটিং কন্ডিশনে বা হেভি লাইটিং কন্ডিশনে সেটাকে বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছে, খুব হাইলাইটেড হয়ে যাচ্ছে না, বা ওভার এক্সপোজারের যে ইস্যুটা দেখা যায় ও ধরনের ইস্যু আমি ফেস করিনি, কিন্তু সফট মনে হয়েছে ছবিগুলোকে কিছুটা। পোর্ট্রেট মোডে ডেডিকেটেড কোনো টেলিফোটো জুম লেন্স না থাকা সত্ত্বেও 2x আপনারা পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যে ছবিগুলো দেখতে আরও বেশি ভালো লাগতেছে আর কি। আর সেই ক্ষেত্রে হয় কি, মানে আমাদের ফিগার বা শেপটা পারফেক্টলি বোঝা যায় এবং
ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে কিন্তু ন্যাচারাল লাগছিল, এজ ডিটেকশন খারাপ ছিল না, একদম ক্রিটিক্যাল জায়গাগুলোতে দু একবার মিসম্যাচ করতে দেখেছি, আর এছাড়া সমস্যা পাইনি। তবে যে রিয়েলমির যে বিষয়টা আমরা লক্ষ্য করি, হিউম্যান স্কিনটাকে একটু ব্রাইট করে দেয়, একটু সফট করে দেয়, ওই বিষয়টা আমরা পোর্ট্রেট মোডে লক্ষ্য করছিলাম। অন্যদিকে আল্ট্রাওয়াইড মেন ক্যামেরার মতো ততটা ডিটেল ছবি দিতে পারছিল না, এটা একদম অ্যাভারেজ টাইপের আর কি, মোটামুটি বলতে পারেন 30,000-এর মধ্যে যে ধরনের 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইডগুলো পাওয়া যায় প্রায় সেরকম টাইপের, বরং এটার ক্ষেত্রে আমার মনে হয়েছে কিছুটা কন্ট্রাস্টি, কিছুটা কালারফুল ছবি প্রেজেন্ট করছে। মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছুটা তফাৎ আপনি লক্ষ্য করবেন। প্রপার লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি পেলেও লো লাইটে বা নাইট মোডে আল্ট্রাওয়াইড খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি এই ডিভাইসে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা বেশ সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করবে, মানে একটু ওই যে গ্লো করতে থাকে, ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে, ইভেন লো লাইটে, আউটডোরে, মানে যে লাইটিং তোলেন না কেন দু জায়গায় ব্যাপারটা খেয়াল করবেন। তবে আউটডোরের ছবিগুলোতে শার্পনেস ডিটেল একটু বেশি মনে হয়, আর ডাইনামিক রেঞ্জটা ততটা বেটার ছিল না মেইন ক্যামেরার মতো, এখানে এক্সপোজারের কিছুটা ইস্যু আছে। ইনডোরের দিকে বেশ কিছুটা সফট করে ফেলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যদিও বা ভালো বিষয় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই হচ্ছে সেই ভিডিও স্যাম্পল, আমি 4K 30fps ইনডোরে ভিডিও শ্যুট করছি, ইভেন সাউন্ডটাও রেকর্ড হচ্ছে এই স্মার্টফোন দিয়ে, তো বুঝতেই পারছেন স্টুডিও লাইটিং কন্ডিশনে কেমন রেজাল্ট দিচ্ছে। ইভেন ব্যাক সাইডে কিন্তু একটা হেভি লাইট আছে, তো ওইখানে একটু এক্সপোজার ইস্যু দেখা দিচ্ছে, যেটা আমি ছবির ক্ষেত্রেও বলছিলাম আর কি। আর ব্যাক ক্যামেরায় কিন্তু আপনারা 4K 60fps রেকর্ড করতে পারবেন, ইভেন জানেন এখানে ওয়াইএস আছে। স্ট্যাবিলিটি মোটামুটি আমার কাছে লেগেছে, মানে খারাপ বলা যাচ্ছে না, চলে, এটা দিয়ে কাজ চলে। আর 4K এর ক্ষেত্রে আমরা রেজলিউশন ভালোই দেখছি, তবে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে কিছুটা টাইম নিচ্ছে, এটা আরেকটু ফাস্ট হলে মুভিং টাইমে হয়তো এই বিষয়গুলো ততটা চোখে বাঁধতো না, একটু জিটারিং লক্ষ্য করছি এর বাইরে, তাছাড়া কাজ চালানোর মতো ভিডিও পাবেন আর কি। এখন এই ফোনটা মোটামুটি পাওয়া যায় বাংলাদেশ মার্কেটে ওই 42K এর আশেপাশে, সেই হিসেবে ক্যামেরাটাকে আমি খুব আহামরি লেভেলের বলবো না, এই প্রাইস পয়েন্ট স্ট্যান্ড আউট করতে পারে, বাট এর থেকে যে বেটার ক্যামেরা নাই এমন না, আপনি স্যামসাংয়ের ফোনেও এর থেকে কিছুটা বেটার ক্যামেরা পাবেন এরকম প্রাইস পয়েন্টেই। এবারে আসল জায়গায় হাত দেওয়া যাক, আই মিন এর পারফরমেন্স সেকশন। তবে তার আগে এটা একটু ক্লিয়ার করে নেই কেন আমি থাম্বনেইলে লিখলাম ডোন্ট বাই দিস স্মার্টফোন। হয়তো অলরেডি আপনারা জানেন রিয়েলমির অনেক ডিভাইসেই, মানে যেগুলো আনঅফিসিয়ালভাবে আসছে, সেটা হতে পারে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, সেটা হতে পারে চাইনিজ ভ্যারিয়েন্ট, অনেক ফোনেই কান্ট্রি লকের ইস্যুটা দেখা দিয়েছে। বিশেষ করে আপনি এখন কিনে নিলেন, চলছে, এরপরে হয়তো আপনি ফ্যাক্টরি রিসেট করলেন, দেখলেন আবার কান্ট্রি লক হয়ে যাচ্ছে। এই ডিভাইসটাতে সেম ইস্যুটাই পাওয়া গেছে। এখন এই ডিভাইসটা আপনি কিনলেন, বাসায় নিয়ে গেলেন, নেওয়ার পরে যদি দেখেন কোনো একটা সমস্যা, আপনি এরপরে ফ্যাক্টরি রিসেট করলেন, ফ্যাক্টরি রিসেট করার পরে গেল সিম লক হয়ে বা কান্ট্রি লক হয়ে, তখন আপনি কী করে ব্যবহার করবেন? আবার আপনাকে প্যারা নিতে হবে, এবং এই প্যারা নিয়ে আমার মনে হয় ব্যবহার না করাটাই উত্তম এই ডিভাইস। পরবর্তীতে আমি আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগ করি, ওনারা জানালো হ্যাঁ ওনারাও এই ইস্যু ফেস করছেন বেশ কিছু ডিভাইসে, এবং ওনারা আমাকে যেটা জানালেন, ভাইয়া এই ডিভাইসটা আমরা এখন আর কন্টিনিউ করবো না, ইভেন কেউ যদি কিনতে চায় তাদেরকেও দিচ্ছি না, যদি এই সমস্যার পার্মানেন্ট কোনো সমাধান পাওয়া যায় তাহলেই ওনারা এটা সেল করবে। সুতরাং আপনারা কেউ যদি এটা কিনতেও চান তাহলেও হয়তো তাদের কাছে এই মুহূর্তে পাবেন না, বাট অ্যাজ এ রিভিউয়ার এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, যে কারণেই শেয়ার করছি। হয়তো আপনি অন্য কোনো একটা দোকান থেকে কিনে নিলেন, তো সে আপনাকে এভাবে বিক্রি করে দিল, বাট কিছুদিন পরে গিয়ে এই কান্ট্রি লকের ইস্যুতে আপনি পড়ে গেলেন, তখন কিন্তু এক ভেজাল। তাই এই ফোনগুলো কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন। অলরাইট, ভেরি গুড। স্মার্টফোনটি রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3, আর এখানে আমরা র্যাম পেয়েছি 8, 12 এবং 16, আর সেই সাথে স্টোরেজ রয়েছে 256 এবং 512 GB। স্টোরেজ টাইপ UFS 4.0, আর এখানে যে র্যামটা রয়েছে তার টাইপ LPDDR 5X। তো এই যে প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3, এইটাকে যদি কিনা কম্পেয়ার করি, সরাসরি কম্পেয়ার করা যেতে পারে HS Gen 3-র সাথে, মানে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে আমি কম্পেয়ার করে বোঝালাম। সব কিছুই একরকম দেখবেন, সব কিছুই এক, জাস্ট 8S Gen 3-তে ক্লক স্পিড একটু বেশি, এইটার ক্ষেত্রে একটু লোয়ার, বাকি সব কিছু সিমিলার। তো এই ফোনের ডে টু ডে পারফরমেন্স কিন্তু ভালোই ছিল, সমস্যা ছিল না। একটা সমস্যা আমি ফেস করেছি ফার্স্টের দিকে, যখন এই অ্যাপগুলো ওপেন করতাম খুব ভালোভাবে ওপেন হচ্ছে, বাট যখন অ্যাপ থেকে বের হতাম তখন মনে হতো একটু কেটে কেটে, মানে একটু চপি টাইপের একটা ফিল দিচ্ছিল। পরবর্তীতে একটা আপডেট আসে, ওই আপডেটটা করার পরে কিন্তু এখন এই ব্যাপারটা একদমই স্মুথ, একদম বাটার স্মুথ, খুব স্মুথলি রান করছে। রেগুলার টাস্কিংয়ে আপনার কাছে মোটেই মনে হবে না আপনি হাই মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের কোনো ডিভাইস ব্যবহার করছেন না, সেরকম টাইপেরই একটা ফিল আপনাকে দিতে পারবে, একটু শিওর করা যায়। ইভেন রেগুলার টাস্কিংয়ে এই ফোনটা গরম হয় না, হালকা ওয়ার্ম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, হেভি ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ ব্যবহার করতে গেলে। মাল্টিটাস্কিংয়ে খুব ভালো রেজাল্ট দিয়েছে, র্যাম ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পারছে রিয়েলমি এই ফোনে, এবং অ্যাট এ টাইম আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন, ভারী অ্যাপ্লিকেশন হলেও সেগুলোকে রান করে চালাতে পারছিলাম দীর্ঘক্ষণ। তবে ভাই কি বলবো, এটা রিওয়াইয়ের মাঝে ঢুকলে আপনার মনে হবে একদম পুরো একটা গার্বেজ করে রাখছে, মানে এত পরিমাণে ব্লোটার রয়েছে এখানে, চাইনিজ ব্লোটার দিয়ে ভরা পুরা। তো কেউ তো কিনবেন না আমি সেটাই বলবো, না কেনার জন্যই বলবো,
তারপরেও যদি কেউ ব্যবহার করে থাকেন বা কিনেন আর কি, সেক্ষেত্রে আমি বলবো ভাই এইগুলোকে জঞ্জালগুলোকে সরিয়ে দিন, সেক্ষেত্রে একটু ক্লিন ভাইব পাবেন আর কি। ফোনের স্পিড কিন্তু খুবই ফাস্ট, যখন কোনো কিছু আপনি কপি করবেন বা পেস্ট করবেন দেখবেন এটা খুব দ্রুত কাজ করছে। ইউএফএস 4.0 রয়েছে এখানে স্টোরেজ টাইপ হিসাবে। সো ওভারঅল সব কিছুতে ওই যে স্মুথনেসটা পাবেন, এমনকি ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ফিল দেবে। গেমিংয়ের ক্ষেত্রে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করে হাইয়েস্ট সেটিংসেও দেখছিলাম এই স্মার্টফোন প্লেয়াবল রেজাল্ট দেয়, তবে সবচেয়ে বেস্ট রেজাল্টটা দিতে পারছিল না। লোয়ার সেটিংসে মানে 30 FPS নিয়ে খেললে পরে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছে। লং টাইমে গিয়ে তখন ততটা গরম হচ্ছিল না, বাট হাইয়েস্ট সেটিংসে গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে দেখছিলাম ফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে এবং পারফরমেন্স ড্রপ করে, এবং কিছুক্ষণ পরে লাইক 40-45 মিনিট পরে গিয়ে তখন টুকটাক লাগে দেখাও পেয়েছি হাইয়েস্ট সেটিংসে। অন্যদিকে পাবজির ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে বেটার আউটপুট দিচ্ছিল হাইয়েস্ট সেটিংসেও। এখানে আমরা দেখছিলাম স্মার্টফোনটি থেকে একটা স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছে, এবং লং রানেও হ্যাঁ কিছুটা গরম হয়, তবে ওই গেনশন ইম্প্যাক্টের মতো অতটা বেশি স্ট্যাটার বা লাইকের দেখা আমরা পাইনি কিন্তু। তো আমি বলবো একটু স্মুথে রেখে খেললে পরে এই ডিভাইস থেকে আরও বেটার আউটপুট পাওয়া সম্ভব যখন কিনা আপনি পাবজি খেলছেন। এছাড়াও আরও বেশ কিছু গেম আমরা এতে প্লে করে দেখি, সেগুলো বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল এই ডিভাইসটি। তবে প্রত্যেকটা গেমেই না আমার কাছে মনে হচ্ছিল এই ফোনটা একটু ওয়ার্ম হচ্ছে। সব গেমগুলোতে পারফরমেন্স ড্রপ করে না, বাট হ্যান্ড ফিল দেয়। আর হ্যাঁ, যেহেতু রিয়েলমির জিটি সিরিজের স্মার্টফোন, অফকোর্স এখানে আপনারা জিটি মোড পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে বিভিন্ন রকমের কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে গেমিংয়ের টাইমে আর একটু বাড়তি সুবিধা পাওয়া যায়। জাস্ট এই কান্ট্রি লকের ব্যাপারটাকে যদি বাদ দিই, মানে ওইটার কারণেই আপনি ব্যবহার করতে পারবেন না সত্যি বলতে, বাট ওটাকে দূরে সরিয়ে রাখলে পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, এটুকু বলা যায় আর কি। আছে স্টেরিও স্পিকার, অলমোস্ট ব্যালেন্স টাইপের সাউন্ড দিচ্ছে, এটা একটু বেশি বাট ভালো লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। গেমিং টাইমের ব্যাপারটা ভালোই লাগছে আর কি। আর ফুল ভলিউমে আমি কোনো ডিস্ট্রাকশন পাইনি অবশ্যই এতে। আর যেহেতু এআই এর যুগ, অবশ্যই এই স্মার্টফোনে আপনারা এআই ইরেজার পেয়ে যাচ্ছেন। চাইলে ওই যে মানে কেউ যদি হঠাৎ করে চলে আসে ছবিতে, তাকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন, যদিও বেশ কিছুটা টাইম নেয়, বেশ ভালোই টাইম নেয়, এটা আর একটু ফাস্ট করা উচিত ছিল। ব্যাটারি আছে 5500 mAh-এর, তবে ফোনটা না দেখে মনে হয় না যে 5500 mAh আছে। আর এর বক্স আপনারা পেয়ে যাবেন 100 ওয়াটের চার্জার। মাত্র 14 মিনিটে 50% চার্জ করা যায় এই ডিভাইস, বেশ দ্রুত সময় চার্জ করা যাচ্ছে। এমনকি এটার ব্যাটারি ব্যাকআপ ভালো। 5500 mAh এটা কম না অবশ্যই, একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায়, একেবারে হেভি লেভেলের ইউজার হয়ে থাকলেও সমস্যা হবে না। 8-8.5 ঘন্টার মতো এসওটি দিতে পারছিল আমাদের ইউসেজে। তো এই ছিল রিয়েলমি জিটি নিউ 6 SE। রিয়েলমি জিটি নিউ 6 SEর ভালো জায়গা আছে, অবশ্যই আমি আবারও বলছি ভালো জায়গা আছে, কিন্তু না নেওয়ার জন্যই রিকমেন্ড করবো শুধুমাত্র ওই সিম লক ইস্যুর কারণে বা কান্ট্রি লক ইস্যুর কারণে। কারণ ওইটা নিয়ে যদি আসলে ওইভাবে ব্যবহারই না করতে পারেন, সেক্ষেত্রে নিয়ে লাভটা কী, রাইট? তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন। আর এই মুহূর্তে আপনারা কত টাকা প্রাইস পয়েন্টের স্মার্টফোনের আসলে রিভিউ চাচ্ছেন, বা কোন ধরনের ফোনগুলো রিভিউ দরকার, কারণ গত 2 মাসে ভিডিও কিন্তু রেগুলার আসেনি, রেগুলার আপডেটগুলো ছিল না। তো আপনাদের একটু কমেন্ট পেলে আমরা বুঝতে পারতাম যে আসলে কী দরকার এই মুহূর্তে, আপনাদের কোন টাইপের গ্যাজেটস বলেন বা মোবাইল বলেন সেগুলোর রিভিউ দরকার। একটু কমেন্ট করে জানান, আমি সেগুলো কভার করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।